পতিত আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকে পুরুষের পাশাপাশি নারীরাও গুমের শিকার হন। মায়েদের সঙ্গে শিশুদেরও তুলে নিয়ে বন্দিশালায় আটকে রাখা হয়। বাদ যাননি অন্তঃসত্ত্বা নারীও। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে উঠে এসেছে রাষ্ট্রীয় নির্যাতনের এসব ভয়াবহ তথ্য, যাতে শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তদন্ত কমিশন। আয়নাঘর খ্যাত এই বন্দিশালায় ১-২ বছর নয়, ৮ বছরের বেশি সময় ধরে বিনা বিচারে বন্দি রাখা হয়েছে অনেককে। গুম হওয়া কারো কারো সন্ধানও মেলেনি এখনো। পুরুষ বন্দীকে মানসিক নির্যাতনের কৌশল হিসেবে স্ত্রীকে আটকে কোলের সন্তানকে মায়ের দুধ পানে বিরত রাখতে বাধ্য করা, কিংবা অন্তঃসত্ত্বা অবস্থায় নিরাপত্তা বাহিনীর পুরুষ সদস্যের হাতে নারী মারধরের শিকার হওয়ার মতো অন্ধকার যুগের ঘটনাও ঘটেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অগ্রগতি প্রতিবেদনে অন্তত ৪ নারীর গুমের ঘটনায় উঠে এসেছে এসব তথ্য, যাদের মধ্যে একজনের খোঁজ মেলেনি এখনো। একটা গর্ভবতী নারী, তাকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং তাকে তার শিশু সন্তান সহ এবং তাকে বেশ সময় কাল ওখানে রাখা হয়েছে এবং তার শিশু সন্তানকেও বুকের দুধ খেতে দেওয়া হয়নি। ভদ্রমহিলা আজ অবধি ১৫ সাল থেকে নিখোঁজ, মানে উঠিয়ে নেওয়া হয়েছে, আজ অবধি তার কোনো হদিস পাওয়া যায়নি। এরকম অনেক ঘটনাই কিন্তু আমরা আমাদের রিপোর্টে এনেছি। প্রতিবেদনে আরও বলা হয়, নারীরা গুমের শিকার হলেও সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে এ নিয়ে কোথাও মুখ খুলেননি। তবে তুলে নেয়া ও বন্দিশালায় আটকে রেখে নির্যাতনের অভিজ্ঞতার নির্মম কাহিনী কমিশনের কাছে তুলে ধরেন তারা। এসবের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার দাবি তদন্ত কমিশনের। নিজের ক্ষমতাকে কুক্ষিগত করে যেনতেন প্রকারের যে কোনো উপায়ে ক্ষমতাকে টিকিয়ে রাখা আমাদের গত হাসিনা সরকার ছিল তেমনটি। আমাদের রিপোর্টে যাহা কিছু আমরা বর্ণনা করেছি তার পক্ষে আমাদের কাছে অবশ্যই তথ্য প্রমাণ রয়েছে। এ পর্যন্ত ১৭০০-র বেশি গুমের অভিযোগ জমা পড়েছে তদন্ত কমিশনে। যাচাই বাছাই শেষে যা এখন তদন্তের প্রক্রিয়ায়। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে নির্বাচন কমিশন। দুপুরে বরিশালের আঞ্চলিক কার্যালয়ে কথা জানান কমিশনার আব্দুর রহমান মাসুদ। ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিল করার কথাও জানান তিনি। একই সঙ্গে সবাইকে যথাযথ তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান ইসি মাসুদ। ২০ জানুয়ারি থেকে সারা দেশে চলছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। এই উপলক্ষে বরিশাল জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। তিনি বলেন, স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে ইসি। এতদিন ভোট নিয়ে যেসব প্রশ্ন অনীহা ছিল, আগামীতে তা যেন আর না থাকে সে লক্ষ্যেই কাজ করছে কমিশন। জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি। একটা সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। নির্বাচন কমিশনার জানান, ভোটার তালিকা হালনাগাদের বিষয় দেশ জুড়ে ৩৫,০০০ তথ্য সংগ্রহকারী কাজ করছেন। তথ্য সংগ্রহে তাদেরকে আরও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে যথাযথ তথ্য দিয়ে ভোটারদের সহযোগিতা চান নির্বাচন কমিশনার। রাজনীতি কর্মী বলেন, সমাজসেবী বলেন বা ইলিট শ্রেণী বলেন, তারাও কিছু সহযোগিতা করলেই আমার মনে হয় যে যদি কোনো ভুয়া ভোটার থেকে থাকে, ফিকটিসাস ভোটার যদি হয়ে থাকে, তার নামটা আমরা যথাযথ প্রমাণ সাপেক্ষে কেটে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। বরিশালে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ১,২২৪ জন। জেলায় বর্তমানে ভোটার সংখ্যা ২২,২২,০০০। আমরা সেই জায়গা থেকে ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবছরই ভোটের দাবিতে বিএনপির সাথে সমমনা দলগুলো একমত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সরকার ভোটের দাবি প্রত্যাখ্যান করলে আন্দোলনের চিন্তা করবে বিএনপি। দুপুরে খেলাফত মজলিসের নেতাদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে যোগ দেন খেলাফত মজলিসের নেতারা। বিগত আন্দোলনে যারা বিএনপির সঙ্গে ছিল, ভবিষ্যতে তাদের মূল্যায়ন করা হবে বলেও জানান নজরুল ইসলাম খান। ২০২৫ সালের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় খেলাফত মজলিস। নতুন মার্কিন প্রেসিডেন্ট ইস্যুতে নজরুল ইসলাম খান বলেন, নির্বাচিত যেই হোক বাংলাদেশের তেমন কোনো প্রভাব পড়বে না, সম্পর্ক আগের মতোই থাকবে।
অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে তার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলো। আমাদের এই সারা সময়টা যে 16 বছর, বিশেষ করে জুলাই আগস্টের যে ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান, তার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা জাতীয় নির্বাচন এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াটা জরুরি। বিভিন্ন দলগুলোর মধ্যে সংলাপ করতে হবে, এটা আমরা একমত হয়েছি। 2, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 2025-এর মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করা। ব্যক্তিগত কারণ দেখিয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন সার্জিস আলম। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। তিনি আরো বলেন, কাজে গতি বাড়াতে ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কর্মপ্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। গঠন করা হয়েছে নির্বাহী কমিটি। এখন থেকে এই কমিটির মাধ্যমেই চলবে কাজ। এর তদারকিতে থাকছেন প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। নতুন কাঠামোয় সাধারণ সম্পাদকের পদটি আর থাকছে না। এই পদে 21 অক্টোবর কাজ শুরু করেন সার্জিস, তবে 7 জানুয়ারি হস্তান্তর করেন সাইনিং অথরিটি। দায়িত্বে থাকার সময় কোনো আর্থিক সুবিধা নেননি বলেও জানান তিনি। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, শুরুতেই একটু জানতে চাই যে হঠাৎ করে কেন সার্জিস আলম পদটি ছাড়লেন, কিছু জানতে পেরেছেন কিনা, বা সার্জিস আলমের সাথে কোনো কথা হয়েছে কি আপনার? সার্জিস আলমের সাথে আমার কথা হয়নি, কিন্তু তিনি একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এটি জানিয়েছেন এবং সেই সঙ্গে তিনি জানিয়েছেন যে মানে আমরা যতখানি জানতে পেরেছি যে তার উপরে কাজের চাপ অনেক, কারণ সে সারা দেশে যে বৈষম্য বিরোধী অথবা নাগরিক কমিটির যে সভা সমাবেশগুলো হচ্ছে সেখানে তাকে যোগ দিতে হচ্ছে। সেই সঙ্গে এই যারা এই বৈষম্য জাতীয় নাগরিক কমিটি যেটি রাজনৈতিক দল হিসেবে সামনে আত্মপ্রকাশ ঘটবে, সেই দলেও তিনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে তিনি খুব ব্যস্ত সময় পার করছেন। আরেকটি সমালোচনা শুরু থেকেই উঠছিল যে এই একটি দায়িত্বগুলোর যাতে সুষম বন্টন করা হয়, সবাইকে যাতে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়, তাহলে এই দপ্তরগুলো খুবই সক্রিয়ভাবে চলবে। আর জুলাই স্মৃতি ফাউন্ডেশন নিয়ে শুরু থেকেই এক ধরনের অভিযোগ ছিল যে যারা গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পরে দেখা যায় যে এবং ওই গণঅভ্যুত্থানে অসংখ্য মানুষ আহত হয়, প্রায় 2000-এর উপরে মানুষ শহীদ হন। সেই শহীদ পরিবারকে আর্থিক অনুদান, ব্যাপারটা কি এরকম যে অন্যদের কাজে সুযোগ দেওয়ার জন্যই তিনি আসলে সরে গেলেন? কিন্তু আমরা কিন্তু যেটি জানি যে নির্বাহী কমিটি একটি গঠিত হয়েছে এবং কাজে ও কাঠামোয় একটি পরিবর্তন এসেছে, যেখানে সাধারণ সম্পাদকের যে পদ, সেই পদটি কিন্তু নেই। এটি এইভাবেও বলা যায়, আবার এইভাবেও বলা যায় যে তার কাজের চাপ অনেক বেশি হয়ে গিয়েছে, এই কারণেও তিনি ছেড়ে দিতে পারেন। আর গতকালকেই আমি এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর সাথে কথা বলেছিলাম। তিনিও যেটি জানিয়েছেন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন কার্যকর ভূমিকা রাখতে পারছে না। সেই সঙ্গে আমরা দেখি যে প্রতিদিনই সেখানে আহত পরিবার, শহীদ হওয়া পরিবার সেখানে যাচ্ছেন, তাদের বিভিন্ন সহায়তার জন্য তাদেরকে ঘুরতে হচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে লাল ফিতার যে দৌরাত্ম সেটি সেখান থেকে দূর করা যায়নি, আমলাতান্ত্রিক জটিলতার কথাও বলছে, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে আহত অনেকেই যে অর্থ অভাবে চিকিৎসা করাতে পারছে না এবং তারা সেখান থেকে সেইভাবে সহায়তাও পাচ্ছে না এবং সহায়তা পাওয়ার যে প্রক্রিয়া সেটিও অনেকটা জটিল। এই সব মিলিয়ে এই স্মৃতি ফাউন্ডেশনে গতিশীলতা আনার জন্যই হয়তোবা সার্জিস আলম এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি যেটি পরিষ্কার করেছেন যে এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাথে 4 জন উপদেষ্টা রয়েছে এবং শহীদ যে মুগ্ধ রয়েছে তার ভাই
এটির দায়িত্ব পালন করছেন, নির্বাহী দায়িত্ব পালন করবেন এবং তিনি আশা প্রকাশ করেছেন যে সামনে এটি আরও কার্যকর ভূমিকা রাখবে। আর এর আগে থেকেই বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়ে আসছিল যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আহতরা ঘুরে ঘুরেও তারা আর্থিক সহায়তা পাচ্ছে না এবং আমরা দেখেছি যে আহতরা বিভিন্ন জায়গায় আন্দোলনও করেছে, তারা আর্থিক সহায়তা পাচ্ছে না, তাদের চিকিৎসা ঠিকভাবে হচ্ছে না এর দাবিতে। এবং এই জুলাই গণঅভ্যুত্থানে যে আহত এবং শহীদ পরিবার ছিল তাদের কল্যাণের জন্যই কিন্তু এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনটি করা হয়েছিল এবং সেটির মূল কাজ যখন গতিশীলতা না আসে তখন কিন্তু এটি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়, যার ফলশ্রুতিতেই আজকের আমরা দেখলাম যে এই সার্জিস আলম সেখান থেকে সরে গিয়েছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে এই প্রতিষ্ঠানটি এবং তার ব্যক্তিগতভাবে তিনি অনেক কাজের সাথে জড়িত, তাকে সাংগঠনিক কাজ করতে হচ্ছে, আরও নানাবিধ কাজ করতে হচ্ছে, এর ফলে তিনি এই দায়িত্ব তার ব্যস্ততার জন্যই তিনি সরে দাঁড়িয়েছেন। নুরি আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কলিং ভিসার সুযোগের পরও সিন্ডিকেটের কারসাজিতে উড়োজাহাজের টিকিট না পাওয়ার অভিযোগে কারওয়ান বাজারে অবস্থান কর্মসূচি পালন করেছে মালয়েশিয়া যেতে চাওয়া কর্মীরা। সকাল 9:30 থেকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পরে দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সচিব রুহুল আমিন জানান, মালয়েশিয়া যেতে না পারা 18,000 কর্মীকে মার্চে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এর আগে সকালে আন্দোলনরত কর্মীদের অভিযোগ, ভিসা পেয়েও সময় মতো টিকিট না পাওয়ার বিষয়ে মন্ত্রণালয় সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেও কোনো সমাধান পাননি তারা। সে কারণেই এখন জানাচ্ছেন সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ ও ন্যায্য কর্ম পরিবেশ নিশ্চিতের দাবি। এ দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানান তারা। পরে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিলে তারা প্রবাসী কল্যাণ ভবনের দিকে রওনা হন। আমি পলাতক, আমি ঋণের দায় বোঝা, আত্মীয় স্বজনের টাকা ধার নেওয়া না দিয়ে পারে দীর্ঘ 8 মাস আমি যাইতে পারি নাই। এসএসসি গুলো তো আমাদেরকে শুধু ধমকি দেয় যে মারি ফেলবে, কেটে ফেলবে, আমাদেরকে গুল্লি করে দিবে, এগুলো বলতেছে ওনারা। আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 20 তারিখ এর মধ্যে আটকে পড়া সকল কর্মীদের নিয়ে যেতে হবে। আমাদের কিছু মোডালিটি ফাইনাল করার আছে যে কি পদ্ধতিতে তারা যাবেন, কত সহজভাবে যাবেন যেন কর্মীদের আর কোনো হ্যারাসমেন্ট না হয় যারা যেতে পারেননি। তো সেগুলো নিয়ে কথাবার্তা চলছে, মোডালিটি চলছে। আমরা আশা করছি যে এই ফেব্রুয়ারি শেষে আরেকটা মিটিং হবে। সিন্ডিকেটের কারসাজিতে উড়োজাহাজের টিকিট না পাওয়ার অভিযোগে কারওয়ান বাজার থেকে সরে গিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করছেন মালয়েশিয়া যেতে চাওয়া কর্মীরা। আরও জানাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। ওমর, বলবেন যে সচিব যেহেতু বলেছেন যে 18,000 কর্মীকে কিন্তু মার্চে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে, তারপরও তারা কেন আসলে প্রবাসী কল্যাণ ভবনের সামনে এখন অবস্থান নিচ্ছেন, কি দাবি জানিয়েছেন এখন তারা? দেখুন, 31 মে কলিং ভিসা পাওয়ার পরেও 18,000 কর্মী মালয়েশিয়া যেতে পারেননি। এই সংকটটি গত 2 বছর ধরে, এই সংকট এখন পর্যন্ত শেষ হয়নি এবং তারা বলছেন যে সংকট নিরসনে যেন সবাই কাজ করেন। তবে আমি তাদের সঙ্গে কথা বলছি, তারা বলছিলেন যে অতি দ্রুতই যেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়, তাদেরকে যেন দ্রুত মালয়েশিয়া পাঠানো যায় সেই বিষয়টি। এছাড়া আরেকটি বিষয় তারা জানিয়েছেন যে আগামী 20 ফেব্রুয়ারির মধ্যেই যেন তাদের আসলে মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা করেন যেন। এরপরে তারা কারওয়ান বাজার সেখানে সড়ক অবরোধ করেন, অবরোধ করার পর সেখান থেকে পুলিশ তাদের তুলে দেন। তারপর তারা মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ভবনের সামনে আসেন, সেখানে এসে অবস্থান নেন। এরপর কিন্তু তাদের পক্ষ থেকে 2-3 জন কিন্তু সচিবালয়ের সচিবের সঙ্গে দেখা করতে গিয়েছেন, প্রবাসী কল্যাণ সচিবের সঙ্গে। তারপর সচিব আমাদের সঙ্গে কথা বলেছেন। সচিব জানিয়েছেন যে রিক্রুটিং এজেন্সিগুলো আছে তাদেরকে কিন্তু একটি নির্দেশনা দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব যেন তাদের টাকাটা ফেরত দেওয়া হয়। আরেকটি বিষয়ে জানানো হয়েছে যে যারা হচ্ছে যে রিক্রুটিং এজেন্সিগুলো আছে এবং তাদেরকে তারা যদি টাকা ফেরত না দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আরেকটি বিষয় জানিয়েছে আগামী মার্চ মাস নাগাদ তাদেরকে মালয়েশিয়া পাঠানোর যে কার্যক্রম সেটি শুরু হবে বলে জানিয়েছেন এবং তারা বলছেন যে তারা ওই মালয়েশিয়ান সরকারের সঙ্গে তারা কথা বলছেন এবং কথা বলে তাদেরকে আশ্বাস দিয়েছেন। কিন্তু আশ্বাস দেওয়ার পরেও তাদের যে দুই প্রতিনিধি তারা কিন্তু এখনো নামেনি। নামার কারণে তারা আসলে কোনো খবরটি
এখন পর্যন্ত পায়নি, যার কারণে এখনো দাঁড়িয়ে আছে। তারা বলছেন যে যদি সচিব বা প্রবাসী কল্যাণ উপদেষ্টা যদি নিচে নেমে তাদেরকে না আশ্বাস দেন ততক্ষণ পর্যন্ত তারা দাঁড়াবেন। তবে সচিব বলছেন যে তাদেরকে যে আশ্বাস দেওয়ার প্রয়োজন, যেগুলো দেওয়ার দরকার তাদেরকে দেওয়া হয়েছে এবং তারা যেন রাস্তা ছেড়ে দেয়, কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু সড়ক ছাড়ছেন না এবং তারা বলছেন যে সেখানে অবস্থান নেবেন। তবে এখন পর্যন্ত আরেকটি বিষয় জানিয়ে রাখি, গত 4 থেকে 5টি রিক্রুটিং এজেন্সি প্রায় এই বাবদ 18,000 শ্রমিক থেকে প্রায় 10-12,000, এছাড়াও আরো অন্যান্য বিদেশগামীদের কাছ থেকে প্রায় 12,000 কোটি টাকার মতো আত্মসাতের এবং অভিযোগ কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি। এবং এরপর থেকে তখন 2024 সালের 31শে মে তখন কিন্তু আওয়ামী সরকার তখন তাদেরকে আশ্বাস দিয়েছিলেন। এরপর থেকে যখন সরকার পরবর্তীতে যারা এই অন্তর্বর্তী সরকার, তখনও কিন্তু তারা আমার একটু দুটো বিষয় জানার আছে যে মালয়েশিয়া যেতে না পারা যে 18,000 কর্মীকে মার্চে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে, তাদের মধ্যে আজকে যারা আন্দোলন করছেন তারা কি আছেন কিনা? আরেকটি বিষয়, আপনি বলছিলেন সংকট 2 বছর ধরে চলছে, তাহলে এখন আন্দোলন কেন? তবে আমরা প্রবাসী কল্যাণ সূত্র থেকে যে বিষয়টি জানতে পেরেছি, যারা 18,000 যে কর্মী রয়েছে এর মধ্যে কিন্তু অনেকেই বিভিন্ন এজেন্সি থেকে টাকা ফেরত পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তারপরেও যারা এখন পর্যন্ত টাকা ফেরত পাননি তারা এখানে অবস্থান নিয়েছেন। তবে যারা টাকা ফেরত পাননি এবং পেয়েছেন তাদের মধ্যে একদম সংশয় কাজ করছে, যদি মার্চ মাস থেকে মালয়েশিয়া পাঠানোর কার্যক্রম শুরু হয় তারা সেই তালিকায় থাকবেন কিনা। তবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে যেই টাকা পাক বা না তাদেরকে কিন্তু সবাইকে ওই তালিকা ধরে আর তাদেরকে সবাইকে মার্চ নাগাদ তাদেরকে পাঠানো হবে। আর 2 বছরের যে সংকটটি রয়েছে সেটি কিন্তু বিভিন্ন রিক্রুটিং এজেন্সি জানেনি, সেগুলো কিন্তু প্রভাবশালীদের ছত্রছায়ায় এসব রিক্রুটিং এজেন্সিগুলো চলে, তাদেরকে আসলে কোনোভাবেই তাদেরকে দমানো যায়নি। এই কারণে এই সংকটটি গত 2 বছর ধরে এখন পর্যন্ত সংকটটি তৈরি হয়ে আছে। ওমর ফারুক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে এই বৈঠকটি হয়। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ভূ রাজনৈতিক ইস্যুতে গ্লোবাল সাউথের ক্রমবর্ধমান ভূমিকা এবং রোহিঙ্গা সংকট সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এ সময় ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে বাংলাদেশের সংস্কার কর্মসূচি সম্পর্কে অবহিত করেন অধ্যাপক ইউনূস। এছাড়া শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলে ব্যাংকিং খাতে বিপুল পরিমাণ লুটপাট ও দুর্নীতির কথাও জানান। বলেন প্রায় 17 বিলিয়ন মার্কিন ডলার ব্যাংক থেকে লুট করা হয়েছে। অধ্যাপক ইউনূস বলেন তার সরকার রোহিঙ্গা সংকট নিয়ে একটি বড় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে, যার মাধ্যমে শরণার্থীদের দুর্দশা আবারও বৈশ্বিক আলোচনায় ফিরিয়ে আনা সম্ভব হবে। এছাড়া গ্লোবাল সাউথের দেশগুলোকে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আরও সক্রিয় ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে এ সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টা প্রেস উইং এ তথ্য জানায়। এদিকে একই সম্মেলনের বিরতিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। এ সময় তারা দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। বোমা হামলার হুমকির জেরে সকালে শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে রোম থেকে আসা বিমানের ফ্লাইট। যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার পর তল্লাশি শুরু করে বিমান বাহিনীর কুইক রেসপন্স টিম। তবে 6 ঘন্টা পরও সব ব্যাগ তল্লাশির পর উদ্বেগ উৎকণ্ঠার কিছু না মেলায় বেলা 12:30টার দিকে শেষ হয় কার্যক্রম। এর আগে সকালে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, ভোরে কন্ট্রোল রুমে পাঠানো এক বার্তায় বলা হয় রোম ফেরত BG356 ফ্লাইটটিতে বোমা রাখা হয়েছে, যে কোনো সময়ই ঘটতে পারে বিস্ফোরণ। এ হুমকিতে সকাল 9:30টার দিকে ফ্লাইটটি অবতরণের পরপরই কাজ শুরু করে কুইক রেসপন্স টিম। নিরাপদে সরিয়ে নেওয়া হয় 250 যাত্রী ও 13 জন ক্রুকে। কড়া নিরাপত্তা বলয়ে রেখে উড়োজাহাজটিতে শুরু হয় তল্লাশি অভিযান।
যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সবশেষ পরীক্ষার রিপোর্ট পর্যালোচনার পর আরও কিছু পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় তিনি জানান, বেগম খালেদা জিয়াকে আরও 2 জন বিশেষজ্ঞ দেখবেন। আগামী 2-3 দিন পর চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আনার বিষয়ে মতামত দেওয়া হবে। বর্তমানে বেগম খালেদা জিয়ার লিভার, কিডনি, আর্থ্রাইটিস সহ অন্যান্য শারীরিক জটিলতার চিকিৎসা চলছে ওষুধের মাধ্যমে। চিকিৎসার জন্য 7 জানুয়ারি এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান বেগম খালেদা জিয়া। 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক ওনাকে আগামী 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ দেখবেন। পরবর্তীতে ওনার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি, অর্থাৎ উনি তো এখন ঔষধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেশার, রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রত্যেকটির জন্য। কুমিল্লায় নাশকতার মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার অতিরিক্ত দায়রা জজ আদালত 1-এর বিচারক আফরোজা জেসমিন এই আদেশ দেন। বুধবার বিষয়টি জানা গেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী কায়সুল হক রিঙ্কু জানিয়েছেন, 2015 সালের 25শে জানুয়ারি হরতাল চলাকালে 14গ্রাম উপজেলার হায়দারপুলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ড ভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে ওই মামলায় বেগম খালেদা জিয়া সহ 32 জনকে আসামি করে। খালেদা জিয়া মামলার 32 নম্বর আসামি। তার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। মামলাটি রাজনৈতিক কারণে বলে প্রমাণিত হয়েছে। এই মামলা 32 জন, ম্যাডাম ছিলেন 32 নম্বর আসামি। দুইটা মামলা কেন্দ্রীয় নেতারা, উভয় পক্ষে, রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ, এটা বিস্তারিত শুনানি হওয়ার পরে প্ল্যানেট এডিশনাল 1-এ জাজ উনি আফরোজা জেসমিন উনি বেগম খালেদা জিয়া সহ 36 জনকে এই মামলার দায় হতে অব্যাহতি প্রদান করেছে। রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা চেষ্টা মামলায় উত্তর ঢাকার সাবেক মেয়র আতিকুল ইসলামকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সকালে তার রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফরহান ইশতিয়াক। এছাড়া মোহাম্মদপুরে ভ্যান চালক হত্যা চেষ্টা মামলায় 2 দিনের রিমান্ড হয়েছে সাবেক MP জুনায়েদ আহমেদ পলক, সাদেক খান ও 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সলিমুল্লাহ সলুর। অন্যদিকে মিরপুরে হত্যা চেষ্টা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে। সাবেক পুলিশ কর্মকর্তা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মশিউর রহমান ও জুয়েল রানাকেও নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে হাজারীবাগ ও ধানমন্ডি থানার হত্যা চেষ্টা মামলায়। তারা গণভবনে বসে বিভিন্ন জায়গায় বসে তারা এই হত্যা প্রসেসের সঙ্গে জড়িত ছিল এবং কনস্পিরেসিতে জড়িত ছিল এবং তারা ষড়যন্ত্রে জড়িত ছিল। অতএব এই মামলা তারা কেউ রেহাই পাবে না। অতএব এই মামলা, প্রত্যেকটা মামলা তাদেরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করতে হবে। আদালত 2 পক্ষের শুনানি অন্তে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে এবং এছাড়া এই মামলায় সাদেক খান এবং সলিমুল্লাহ সলুকেও 2 দিনের রিমান্ড প্রদান করা হয়ে থাকে এবং মেয়র আতিকুল ইসলামকে অন্য একটি মামলা উত্তরা পূর্বতে 3 দিনের রিমান্ড দেওয়া হয়ে থাকে। এবারও সংকোচনমূলক মুদ্রানীতির মাধ্যমে বাজারে টাকার প্রভাব কমাতে চায় বাংলাদেশ ব্যাংক, যার লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। যদিও বারবার নীতি সুদ হার বাড়ানোর পরও চড়া মূল্যস্ফীতি ও ঋণের সুদ হার, তাই বিনিয়োগে গতি আনতে নীতি সুদ হার না বাড়িয়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাজার ব্যবস্থাপনা ঠিক করার পরামর্শ বিশ্লেষকদের। স্বস্তি নেই নিত্য পণ্যের বাজারে। শীতকালে সবজির দাম কিছুটা কমলেও ডাল, তেল, চিনি, চাল সহ প্রায় সব ধরনের পণ্যের বাজার অস্থির। বারবার নীতি সুদ হার বাড়িয়ে এখন পর্যন্ত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। উল্টো এর প্রভাবে কমেছে বেসরকারি বিনিয়োগ। পরিসংখ্যান বলছে নীতি সুদ হার 10% নেয়ার পরও মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 10.89%। গেল মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল 9.8%, কিন্তু প্রবৃদ্ধি হয়েছে 7.66%। এমন বাস্তবতার মধ্যে জানুয়ারি-জুন মেয়াদের জন্য সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক, যাতে থাকছে না বড় কোনো পরিবর্তন। প্রত্যাশাটা হচ্ছে আমাদের এফেক্টসটা, প্রত্যাশা হচ্ছে স্টেবিলিটি, যে আমাদের যে মার্কেট স্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই স্টেবিলিটিকে আমাদেরকে এনশিওর করতে হবে। আদারওয়াইজ যদি স্টেবিলিটি আপনি না পান, গ্রোথটা তো পরের কথা।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক নীতির বিকল্প নেই বলছেন বিশ্লেষকরা। যদিও নীতি সুদ হার আর বাড়ানোর পক্ষে নন তারা, তবে ডলারের বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় দিক নির্দেশনা থাকতে হবে মুদ্রানীতিতে। কারিশমা দেখানোর বিষয় না, এখানে আপনার সঠিক নীতিমালা নেওয়াটাই হচ্ছে। এখানে তো আর পপুলিজম দিয়ে কিছু হবে না। পপুলিজম হলে তো ওই যে আপনার সুদের হার কমিয়ে রেখেছিল এবং সেটা কিছু সংখ্যক লোককে সুবিধা দেওয়ার জন্য। সুদের হারের জায়গার চাইতো এখন আমাদের যে বৈদেশিক লেনদেনের ভারসাম্য এবং তার সাথে যুক্ত হয়ে টাকার বিনিময় হার, এইটার স্থিতিশীলতাকে আনতে হলে বা এইটার ব্যাপারে প্রেডিক্টেবিলিটি আরও দিতে হলে উনি কি বলছেন এই মুদ্রানীতিতে, এইটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। এবারের মুদ্রানীতিতে খেলাপি ঋণ আদায়ে বিশেষ জোর দেওয়া হবে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরিষা ফুলে ঢেকে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। খরচ কম ও লাভ বেশি হওয়ায় সরিষা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। আবহাওয়া অনুকূল ও পোকার আক্রমণ থেকে রক্ষা পেলে এবারও ভালো ফলনের আশা তাদের। মেহেরপুরের মাঠে এখন দৃষ্টির সীমার পুরোটা জুড়ে হলুদের ছোঁয়া। স্বল্প খরচ আর কম সময়ে হওয়ায় দিন দিন বাড়ছে সরিষার চাষ। জেলায় ৭,০০০ হেক্টর জমিতে সরিষা বাড়ি ১৪, বিনা সরিষা ৯ বপন করেছে চাষিরা। এবার জেলায় ৬,০০০ কৃষককে প্রণোদনা হিসেবে বীজ ও সার দিয়েছে কৃষি বিভাগ। বিনা চাষে বিনা সেচে আমরা সরিষা বপন করি এবং অল্প খরচেই আমরা এই ফসলটা পেয়ে থাকি। আমাদের জমি পড়ে থেকে কোনো লাভ নাই, তাই আমরা সরিষা কিনে দিয়েছি। আগাছা নিড়ানি খরচ এখানে থাকে না, দিতে হয় না। বিড়া চাষে সরিষা করতে কমপক্ষে চাষিদের ৩ থেকে ৪,০০০ টাকা বিঘা প্রতি উৎপাদন খরচ সেটা কিন্তু কম হয়, যার কারণে এটা অবশ্যই একটা লাভজনক প্রযুক্তি। ফেনীর ৬ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি সরিষা আবাদ হয়েছে সোনাগাজীতে। অন্যান্য ফসলের তুলনায় লাভ বেশি হওয়ায় গত আগস্টে ভয়াবহ বন্যার ক্ষতি পুষিয়ে ওঠার আশা কৃষকদের। লাভের মালিক হচ্ছে আল্লাহ, আমরা তো খেয়াল করছি আল্লাহর নাম গতবার তুন বেশি হইব লাভ, আবার উপর আল্লাহ যা দে। কৃষি মন্ত্রী যারা আছে তারা যদি একটু খেয়াল যদি করে তাহলে আমাদের জন্য একটু কৃষির জন্য একটু বেশি উপকার হয় আর কি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় ৬,৫০০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে ৭,১২২ হেক্টর জমিতে। এবারের ফলনে জেলার ভোজ্য তেলের চাহিদার ৩০ ভাগ মিটবে আশা কৃষি কর্মকর্তাদের। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।